সকাল 7টা ট্রেন এসে থামল যথাস্থানে। ফুরফুরে বাতাস বইছে, রেল স্টেশন মানুষের পরিপূর্ণ। একে একে সবাই নেমে আসলো। বাড়ির গাড়ি এসে অপেক্ষা করছে। নেহার পা ব্যথায় টনটন করছে, ভালো করে হাঁটতে পারছে না। গতকাল সামান্য আঘাত মনে হলেও সারা রাতের পর এখন যখন হাঁটতে শুরু করেছে তখন বুঝলো নেহা। কয়েক কদম হেঁটে কোড়াতে হচ্ছে এখন তাকে। কোনো রকম নেমে এসেছে লাগেজ হাতে। সাব্বির এসে নেহার লাগেজ নিজে নিয়ে সামনে চলে গেল। স্টেশন থেকে 4 মিনিটের পথ। বাড়িতে গাড়ির কাছে যেতে হবে। নেহা পরপর কয়েকটা ঢোক গিলল। ট্রেন থেকে নামতেই পায়ের ব্যথায় দাঁত কিরমিরিয়ে ধরল। চোখ বন্ধ করে নিজেকে সামলাতে চাইল, তারপরও মানুষের সাহায্য নিবে না ও। হুট করে নিখিল এসে ওকে কোলে তুলে নিল। নেহা প্রথমে বুঝতে না পেরে ভয়ে কলা চেপে ধরেছে। নিজেকে নিখিলের কোলে দেখে হকচকিয়ে গেল। কি অদ্ভুত লোক! সব মানুষ কিভাবে তাকিয়ে আছে রাস্তাঘাটে, এভাবে কোলে নেওয়ার মানে কি? নেহা মৃদু চেঁচিয়ে বলল, নামান বলছি। কি করছেন? দেখুন সবাই তাকিয়ে আছে, আমি একা যেতে পারবো। নিখিলের কানে যেন নেহার কথাগুলো পৌঁছাচ্ছে না। নেহা লজ্জায় মুখ লুকিয়ে রেখেছে। গাড়ির ভেতরে এনে রাখলো নিখিল নেহাকে, কিন্তু একবারও নেহার সাথে কথা বলছে না। নেহা আবার বিরক্ত হলো। একটা সামান্য কারণে এত বেশি রাগ করাটা কি আদৌ ঠিক? নিখিল বাড়াবাড়ি করছে কেন? এত রাগ হলে বকে দিলেও তো পারে, কিন্তু না, এই লোক কাল থেকে মৌনতা পালন করছে। গাড়ি ছুটে চলল পিচঢালা রাস্তার উপর দিয়ে। বাড়ি পৌঁছাতে বেশি সময় লাগেনি। রাস্তার ট্রাফিক ছিল সহনীয় পর্যায়ে। সকালে ব্যস্ত হাতে নাস্তা তৈরি করছে বাড়ির গৃহিণীরা। ছেলে মেয়েরা আজ কতদিন পর বাড়ি ফিরছে। ওদের ছাড়া বাড়িটা প্রাণশূন্য মনে হচ্ছিল। সেতারা বেগম নামাজের পর বিছানায় আর যায়নি। নাতি নাতনিদের সাথে দেখা হয় না কয়েকদিন মাত্র, তবুও মনে হচ্ছে কত বছর যেন দেখেন না। কলিং বেলের আওয়াজ শুনে ছুটে আসলে হামিদা বেগম। হাতে কাজ শেষ করে আসলেন হামিদ ও সাহারা। সেতারা বেগম সোফায় বসে আছেন। দরজা খুলতেই সবগুলোতে গিয়ে জড়িয়ে ধরলুম হামিদা বেগমকে। সব একসাথে বলে উঠল, মিস ইউ ছোট মা, অনেক বেশি মনে পড়েছে তোমাকে। হামিদা বেগম সাহারা বেগম এসে বলল, শুধু ছোট মাকে সবার মনে পড়েছে? বড় আপা, আমরা মনে হয় দেশে এসেছি। সবাই হেসে গিয়ে দুজনকে জড়িয়ে ধরে বলল, সবাইকে তো মিস করেছি। সেতারা বেগমের কাছে গিয়ে বসলো সবাই। নেহা ছিল পেছনে। হামিদা বেগম সাদা ব্যান্ডেজ দেখে আতঙ্কিত হয়ে বলল, নেহা কি হয়েছে তোর? হাত পায়ে ব্যান্ডেজ কেন? নেহা মুখে হাসি ঝুলিয়ে খুঁড়িয়ে কোনো রকম এগিয়ে এসে বলল, তেমন কিছু না তো বড় মা। হামিদা বেগম রেগে বললাম, তা তো দেখতেই পাচ্ছি, নিশ্চিত লাফালাফি করেছিস। রূপটা তো তোর থেকে ছোট, তাও ওর কিছু হয়নি। শান্ত থাকা শেখ একটু। ওর থেকে বয়স বাড়ছে আর বাচ্চা হয়ে যাচ্ছে দিন দিন। নেহা ঠোঁট উল্টে ফেললো। মা একটুই তো কেটেছে, তাই বলে এভাবে বকা দিতে হবে তোমায়? তোমরা কেউ আমাকে ভালোই বাসো না, যখন দেখো শুধু বকাই দাও। নেহা হেঁটে চলে যাচ্ছে রুমের দিকে, যেতে পারছে আর কই। নিখিল বাহির থেকে এসে বলল, এই দাঁড়া, আমি দিয়ে আসছি তোকে। হামিদা বেগম বলল, নেহা খেয়ে একেবারে উপরে জামা, আবার নামতে কষ্ট হবে তোর। নিখিল রাগে কণ্ঠে বলল, যে ব্যক্তি পণ্ডিতি করে হাত পা কাটতে পারে তাকে এত বেশি আদিক্ষেতা দেখাবে না তোমরা কেউ। আদর পেয়ে পেয়ে বাদর হয়ে গেছে, মাথায় তুলবে না আর এটাকে তোমরা। খাওয়া লাগবে না ওর, যদি খিদে পায় আবার হেঁটেই আসতে পারবে, একাই পারো সব। নেহা একবার তাকালো নিখিলের দিকে, মুখ ঘুরিয়ে হাঁটা দিল আবার। হামিদা বেগম ছেলেকে ধমকে বলল, ছোট মানুষ সেভাবে বকা দিচ্ছিস কেন? যা গিয়ে রুমে দিয়ে আয় ওকে, আর একবারও কিছু বলবি না মেয়েটাকে। নিখিল গিয়ে নেহার সামনে দাঁড়ালো। কোলে তুলতে নিলে নেহা সরে গেল, মুখ বাঁকিয়ে বলল, লাগবে না আপনার সাহায্য। সাব্বির জেরেন বৃষ্টি বিরল মুখে দেখলুম। একদিনের ভিতর আবার ঝগড়া লেগে গেছে এরা। এদের দ্বারা শুধু এই একটা জিনিসই হবে, বাকি সব কিছু শত চেষ্টা করেও সম্ভব না। ইগো একদম নাকের ডগায় দুটোর। কপাল চাপড়ালো সাব্বির। রান্নাঘর থেকে খাবার এনে টেবিলে রাখতে লাগলো 3 যা মিলে। সেতারা বেগম বলে উঠল, নেহা বোন রাগ করে না, যাও ঘরে যাও, স্বামী গুরুজন, তার কথা মানতে হয়তো। সাব্বির বলে উঠল, আরও গুরুজন, যে হারে চুল টানাটানি করে এরা দাদি। আর বলো না, এদের দ্বারা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক কখনো হয় কি না দেখো। আমি দ্বিধায় ভুগছি এদের দেখে। বিয়ে করার শখ চলে গেছে, পরে যদি নেহা বোনের মতো একটা বউ আমার ভাগ্যে পড়ে, জীবন তো তেনা তেনা হইয়াই যাব। সেতারা বেগম বলে উঠল, চুপ থাক হারামজাদা, আমার নাতনিরে কোনো দিক দিয়ে খারাপ মনে হয় তোর? যা গিয়া হাত মুখ ধুয়ায়, ওদেরটা ওরা বুঝবো। নিখিল জবরদস্তি করে নেহাকে করে তুলে নিল। নেহা হাত পা ছুটছে আর বলছে, নামান বলছি, কথা শুনিয়ে আবার দয়া দেখাতে আসেন কেন?
নিখিল আবার বিরক্ত হয়ে বলল, সত্যিই নামিয়ে দেবো, একদম কিন্তু ফেলে দেবো। নেহা দ্বিগুণ বিরক্তি নিয়ে বলল, ফেলে দেন, আপনাকে কে নিতে বলেছিল? কথা বলতে দেরি আর নিখিল নেহাকে কোল থেকে ফেলতে দেরি করেনি। ধাম করে শব্দ হলো। হামিদা বেগম চেঁচিয়ে উঠে বলল, কি হলো? নেহা পড়লে কি করে? বৃষ্টি স্পষ্ট দেখল নিখিল ফেলে দিয়েছে নেহাকে। কি ভয় পেল? বলল, দেখে ফেলতে হবে। শক্ত মেঝেতে পড়ে গিয়ে নেহা ব্যথাটাও পেয়েছে বেশি। নিখিল গটগট শব্দ রুমে চলে গেল। নেহা দাঁত চেপে ধরে ব্যথা হজম করে নিল। মুখ থেকে বেরিয়ে আসলো নির্দয় লোক। বৃষ্টি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি রে, বেশি ব্যথা পেয়েছিস? নেহা পিছলে হাসলো, মাথা নাড়িয়ে না বোঝালো, দীর্ঘণ্ঠে বলল, উঠতে সাহায্য কর। নেহাকে রুমে দিয়ে বৃষ্টি চলে গেল। নেহার আগে চুল টেনে ধরলো, বেশি ভাব নিচ্ছে তো, নিতে থাকুক, নেহাও দেখবে কতদিন কথা না বলে থাকতে পারে, এড়িয়ে চলতে পারে এই লোক। সকালের নাস্তা নেহাকে এসে দিয়ে গেলেন তাহমিদা বেগম। গতকালের পরা জামাটা এখনো পরিবর্তন করেনি নেহা। বিছানায় শুয়ে পড়ল। হঠাৎই মনে পড়ল মোবাইলটা নিখিলের কাছে আছে। এখন আবার এই লোকের মুখ দেখতে হবে ভেবে নেহা তত্ত্ব শ্বাস ছাড়লো। কিন্তু মোবাইল তো লাগবেই, রাতে ঘুমিয়েছে অনেক, এখন আর ঘুম আসবে না কিছুতে। নেহা দিয়ে পায়ে গিয়ে গেল রুমের দিকে। দরজা নক করলো, দরজা খোলা। আলতো হাতে খুলে ফেললো দরজাটা। ভেবেই নিয়েছে নিখিল রুমে না থাকলে কি হয়, মোবাইল নিয়ে কেটে পড়বে কোন রকম। নেহা এক পা দিতে যাবে তখনই ভেতর থেকে ধমক দিয়ে উঠল, নিখিল। নেহা ভয় পেয়ে গেছে পুরো। যখনই কিছু বলতে যাবে নিখিল রাশভারী কণ্ঠ বলে উঠল, কেন এসেছিস সেখানে? একদম প্যাচ প্যাচ করতে আসবি না, তোর কথা শোনার মতো মুড নেই এখন, রুমে আসবি না। নেহার মন খারাপ হয়ে গেল। নিখিলের কাছে ওর কথা প্যাচ প্যাচ মনে হয়? নেহা কি বেশি কথা বলে নাকি, যার জন্য নিখিল এত বিরক্ত হয়? চলো চলো করে উঠল চোখ। কান্না আটকে রেখে নেহা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আসলে কি? আসলে নকল করছিস? ওই আমার মোবাইলটা আপনার কাছে ছিল, ওটাই নিতে এসেছিলাম, আপনাকে বিরক্ত করতে চাইনি, সরি। নিখিল আবার পূর্ণ দৃষ্টি রাখলো নেহার উপর। নিচের দিকে তাকিয়ে আছে, মুখটা একেবারে আষাঢ়ে আকাশ। নিখিল ভালো করেই জানে নেহা কখন সরি বলে। নিখিল শান্ত কণ্ঠে বলল, ভিতরে এসে নিয়ে যা। লাগবে না। নেহা এক প্রকার দৌড়ে সেখান থেকে চলে আসলো। নিখিল নিজের প্রতি বিরক্ত হলো, রাগটা বেশি দেখিয়ে ফেলেছে। এবার এই মেয়েকে কীভাবে মানাবে? নিখিল পিছু ডাকলো, কথা শোনা যা নেহা। নিখিল নেহার পেছনে আসলো। নেহা রুমে ঢুকে দরজা আটকে দিল। নিখিল বার কয়েক দরজা ধাক্কালো। নেহা সারা শব্দ করলো না। নিখিল হতাশ হয়ে ফিরে আসলো। দুপুর গড়িয়ে ঘুম থেকে উঠে নিচে নামলো জেরিন। সেতারা বেগম সোফায় বসে পান চেয়ে বসছেন। জেরিন পাশে গিয়ে বসতেই বলল, তোর ফুফু আসবো কয়েকদিনের ভিতর, কাল কথা হইল। জেরিন উৎফুল্ল কণ্ঠে বলল, সত্যি বলছো দাদি? কত বছর ফুফিকে দেখি না, সে যে বিদেশ গেল একবারও তো আর আসলো না। তোমার মেয়ে একদম পর করে দিয়েছে আমাদের। সাহারা এসে বলল, তা যা বলেছিস জেরিন, ফারহানা যে বাজানে কত বড় হয়েছে, ভিডিও কলে দেখার বাস্তবে দেখে কি আর এক। এবার আসুক, বেঁধে রেখে দেবো একদম। ঠিকই বলেছ মেজমা। সাব্বির বৃষ্টি হাই তুলতে তুলতে এগিয়ে আসলো। সাব্বির নিজের মায়ের উদ্দেশ্যে বলল, মা এক গ্লাস শরবত করে দাও না। তা জেরিন, কার কথা বলছিস? পুপ্পি আসবে সাথে যেবার ফারহান ভাইয়া? সাব্বির মুখ তেতো করে বলল, মিহির ভাইয়ের সতীন ঠাক। বৃষ্টি গুঁতো মেরে বলল, ভাইয়া কী সব ভালো, ছেলেদের আবার সতীন হয় নাকি? জেরিন নিজের চুলগুলো পেঁচিয়ে ধরে বলল, হ্যাঁ হ্যাঁ, যে বাও আসছে। তাই না রে বৃষ্টি? যে বা আসলে কী সমস্যা? জেরিন মুখ বাঁকিয়ে বলল, সাথে তোকে খাদি বলি, আসলেই বুঝবি। তাহমিদা এসে বলল, তোরা সব এখানে? নেহা কই? ঘুমাচ্ছে ছোটো মা, তুমি জানো না তোমার মেয়ে কত ঘুম কাতুরে? নিখিল নেমে আসলো তখনই। শাহ আলম সাহেব আসলো অফিস থেকে। সকালে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ায় একজনের সাথেও দেখা করতে পারেনি। সবাই শাহ আলম চৌধুরীর সাথে আড্ডা দিতে বসে গেল। সাহারা এসে বলল, শুরু তোদের বক বক, ভাইজান আপনি যান তো, ফ্রেশ হয়ে আসেন, পরে এদের কথা শুনতে পারবেন। শাহ আলম চৌধুরী হেসে বলল, যাবো তো, তা আমার নেহামা কই? নিখিল গিয়ে খাবার টেবিলে বসল। হামিদা এসে নেহার কথা জিজ্ঞেস করতে নিখিল বলল, সে জানে না। হামিদা বেগমের মেজাজ খারাপ হলো। এ কেমন কথা নিখিল? নেহা তোর সাথে নেই মানে? তোর বউ, তুই ওর খেয়াল রাখবি না? দরজা আটকে নিজের রুমে গিয়ে ঘুমিয়েছে, এখানে আমি কি করতে পারি? ও তাই তো, তুই কী করবি? দোষ করলি নিজে, এখন মেয়েটা একটু রাগও করতে পারবে না। এবারই শেষ, বলে দিচ্ছি তোকে, নেহার সাথে সুন্দর করে কথা বলবি, আর রুম আলাদা হলে আমার থেকে খারাপ কেউ হবে না।
বিয়ে কোনো ছেলে খেলা না যে এ আছে এই নেই। নেহা না হয় বুঝে কম, কিন্তু তুই নিখিল বিয়ে করেছিস, তুই নেহাকে, তোকে সামলে রাখতে হবে এখন। আর যেন দুজনকে এভাবে লাগতে না দেখি আমি। নিখিল নিজের মায়ের দিকে তাকালো চোখ ছোট ছোট করে। কি মা হলো, ছেলেকে রেখে বউকে সাপোর্ট দিচ্ছে। সাব্বির কণ্ঠ খাদে নামিয়ে বলল, আর বলো না বড় আব্বু, তোমার ছেলেটা একটা নিরামিষ। কি হলো কি বলবো, এদের তো ঝগড়া করাই থামেনি। প্ল্যান পুরোপুরি সফল না হলেও অর্ধেক হয়েছে। তোমার ছেলের মুখ থেকে বেরিয়েছে সে তোমার আদরের বৌমাকে ভালোবাসে। কিন্তু শাহ আলম চৌধুরীর বৌমাকে জিজ্ঞেস করলো, কিন্তু আবার কি? বৃষ্টি বিরক্ত নিয়ে বলল, আসার সময় আবার লেগেছে, এখন পারলে কেউ কারো মুখ দেখবে না। আবার তোমার গুণদোষ ছেলে রাগে কোল থেকে ফেলে দিয়েছে। শাহ আলম চৌধুরী মুখ ছোট করে বলল, এই ছেলে কার মতো হলো? সন্দেহ হচ্ছে রে আমার। ছেলে হয়েছে তার শ্বশুরের মতো, কি বিপদ। দাঁড়া, নতুন আইডিয়া ভাবতে দে। দুটোকে কয়েকদিনের জন্য একটু আলাদা রাখতে হবে, তাহলে টান অনুভব করবে। জেরিন বলল, আব্বু কিন্তু কিভাবে করবে? তোমার ছেলে যত চোটপাট দেখাক, বউ না দেখে তো 2 মিনিট থাকতে পারে না। মুখে বলে তুই দূরে যা, নেহা মনে মনে বলে তুই গেলে আমার শ্বাস আটকে আসে। সাবির বলে উঠল, ধুর, তোর ভাইয়ের কথা বাদ দে। বড় আব্বু তুমি বলো কিভাবে কি করবে? অফিসের কাজে সিলেটে পাঠিয়ে দেবো বাদরটাকে। 1 সপ্তাহের জন্য পাঠাবো নাকি আরও বেশি? বৃষ্টি বলল, 1 সপ্তাহে ঠিক আছে, না হয় দুদিকে দুটা বেহুশ হয়ে পড়ে থাকবে। সবাই একসাথে মাথা নাড়ল। হামিদা বেগম এসে রেগে বলল, এই তুমি বাচ্চাগুলোর সাথে কি ফুসুর ফাসুর করছো? বাচ্চা হয়ে যাচ্ছ দিন দিন। যাও গিয়ে ফ্রেশ হও। এই তোরা খেতে বস। শাহ আলম চৌধুরী উঠে গিয়ে বলল, শোনো গো বৃষ্টির মা, বয়স আমার বেশি না, চুল কয়টা পেকে গেছে বাতাসে। শাহ আলম চৌধুরীর কথায় হুঁ করে হেসে উঠল সবাই। নিজের বাপের কথায় খাওয়া রেখে বুকুচকে তাকালো নিখিল। এই লোক কোন দিক দিয়ে তার বাবা হয়? উল্টো এটাকে নেহার বাপ বললে বেশি ভালো হতো। সন্ধ্যা নেমে এসেছে, নেহা এখনো দরজা খোলেনি। কথাটা শুনে চিন্তিত হলো সবাই। আবার কিছু হয়ে যায়নি তো? একে একে সবাই হাজির দরজার সামনে। নিখিলের অবস্থা এমন, পারলে দরজা ভেঙে ভিতরে ঢুকে। বেশ সময় ডাকাডাকির পর ঘুমো চোখে দরজা খুলল নেহা। সবাইকে এভাবে দেখে ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমরা সবাই? নেহার কথা শেষ হওয়ার আগে নিখিল গিয়ে সবার সামনে শক্ত করে জড়িয়ে ধরল নেহাকে। বেচারে টাল সামলাতে না পেরে 2 পা পিছিয়ে গেল। এদিকে নির্লজ্জ ছেলের কাণ্ড লজ্জায় শেষ হয়ে যাচ্ছে বাড়ির 3 গৃহিণী। তড়িঘড়ি করে বেরিয়ে গেলেন রুম থেকে। সেতারা বেগম বলে উঠল, দাদু ভাই কিছু তো লজ্জা শরম কর সবার সামনে তুই। নিখিল নির্লিপ্ত কণ্ঠে বলল, আমার বউ, যা খুশি করবো, তোমরা চোখ বন্ধ করে রাখো। এই তুই কি একটা কুম্ভকর্ণ নেহা? কত ঘুম আসে তোর? রাতে এত ঘন্টা ঘুমাইলি, সকালে এখন সারা দুপুর ঘুমিয়ে সন্ধ্যাও চোখ খুলতে পারছিস না। নেহার ঘুম জড়ানো কণ্ঠ, ছাড়ুন, ঘুমাবো আমি, সবাই যাও রুম থেকে। নিখিল ব্যস্ত হাতে নেহার গালে হাত রাখলো। অসুস্থ তুই? কি হয়েছে বল? এত ঘুম তো স্বাভাবিক না। নেহা বুঝে আসা চোখ খোলার চেষ্টা করে বলল, ঘুমের ওষুধ খেয়েছি। বিছানায় বসে থাকা সাব্বির, জেরিন, বৃষ্টি একত্রে বলে উঠল, কেন? তুই কি আত্মহত্যা করতে চাইছিলি নেহা? নিখিল একটা জোরে ধমক দিল। 3 জন আশপাশ দেখলো ভয় নিয়ে। নেহা বিরক্ত নিয়ে বলল, ঘুম আসতেছিল না তাই খেয়েছি, মরতে যাবো কোন সুখে। উফ, যাও তো তোমরা, সত্যি আমার ভীষণ ঘুম পাচ্ছে। নিখিল আবার নেহার চোয়াল আলতো হাতে চেপে ধরে বলল, ঘুমের জন্য কি অন্য কোনো উপায় ছিল না? রাগ করে ঘুমানোর জন্য ওষুধ খেতে হবে কেন তোকে? নেহা নিখিলের হাত জাপটা মেরে ছাড়িয়ে নিয়ে বলল, আমি কারো প্রতি রাগ দেখাই না, যত রাগ আছে সব নিজের উপর। আমার জীবন, আমি যা খুশি করবো, আপনি এখান থেকে যান। ঘুমাবো? নিখিল দাঁতে দাঁত চেপে বলে, তোরা রুম থেকে বের হতো, এর ডোজ নেওয়ার সময় হয়েছে। 3 জন সুরসুর করে রুম থেকে বেরিয়ে গেল। নেহা টলমলো পায়ে গিয়ে বেচারা মাঝ বরাবর শুয়ে পড়ল। নিখিলের প্রতি এত রাগ হয়েছিল সকালে, ঘুমানোর কথা চেষ্টা করলো, কিন্তু কোনো উপায় দেখতে না পেয়ে দাদির রুম থেকে চুপি চুপি ওষুধ নিয়ে খেতে ঘুম পেল। দুপুরের দিকে নিখিল এগিয়ে গিয়ে পাশে বসলো। নেহা মুহূর্তে ঘুমে বিভোর। নেহার চুলে হাত বুলিয়ে হাত সরাতে নিলে নেহা নিখিলের হাত আঁকড়ে ধরল। 2 হাত জড়িয়ে কানের পাশে রেখে নিজের গাল রাখলো হাতে, যেন আরামের বালিশটা খুঁজে পেয়েছে। নিখিল হাসলো। নেহা ঘুমের মাঝে চোখ মুখ কুঁচকে ফেলতে চাইল, যেন খুব বাজে কোনো স্বপ্ন দেখছে। নেহার ঠোঁট নড়ে উঠল বিড়বিড় করে, কি যেন বলছে। নিখিল মুখ টিকিয়ে গিয়ে শোনার জন্য, তুই অনেক খারাপ নিখিল। এতটুকু কথা স্পষ্ট শুনল নিখিল, স্বপ্নে তার সাথে কথা বলছে। নিখিলের পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল। নেহার মাথার কাছ থেকে হাত সরিয়ে নিতেই নেহা আবার আঁকড়ে ধরল। এবার নেহা টি শার্টের
হাতায় খামচে ধরেছে। আদু শোয়া থেকে আবার ব্যালেন্স হারিয়ে নিখিল শুয়ে পড়ল বিছানায়। নিখিল মোবাইলটা একপাশে রেখে দিল। নেহা উষ্ণতা খুঁজে এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল নিখিলকে। নিখিল হেসে ফেলল। এবার জেগে থাকলে এ মেয়ে কোনোদিন এভাবে ধরতো? উল্টো নিখিল ধরলে বলে উঠত, সরুন সরুন। নিখিল নেহার কপালে উষ্ণ ছোঁয়ালো। নিখিলের সম্পূর্ণ নজর নেহার মুখের উপর। ক্ষণ ক্ষণ ঠোঁট উল্টাচ্ছে। নিখিল দেখলো আগ্রহ নিয়ে। কিছু সময় কাটলো এভাবে। নিখিল তাকিয়ে দেখলো অনিমেষ। মেয়েটা বিড়বিড় করে আবার বলল, কেন চলে যাবেন? ভালোবাসি তো খারু। নিখিলের যেন পিলে চমকে উঠল। নেহা কাকে ভালোবাসি বলল? নিখিলের নাম তো ন দিয়ে। খা দিয়ে কার নাম? এ অস্পষ্ট সামান্যতম কথাটি নিখিলকে এলোমেলো করতে যথেষ্ট। নিখিল এবার হিসাব মেলাতে বসলো। নেহা বিয়ে করতে চায়নি, পালিয়েছিল। বিয়ের প্রথম রাতেও নেহাকে জিজ্ঞেস করেছিল কাকে ভালোবাসে, বলেনি। কয়েকবার বৃষ্টিওর মুখে শুনেছে কাউকে নেহা ভালোবাসে। ওই দিনও বলল নেহা নিখিলকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে। কে সে যাকে নেহা ভালোবাসে? বারবার একই ঘটনা কখনো কাকতালীয় হতে পারে না। নিখিলের বুকে তীব্র ব্যথার সৃষ্টি হচ্ছে। তার অবুঝ পাখিটা তাহলে অন্য কাউকে ভালোবাসে? নেহা কি ওর সাথে থাকতে এই কারণে না করেছে? বিদেশ কি ওই ছেলেটার কাছে যেতে চায়? নিখিল ঘুমন্ত নেহার তুলতুলে শরীরটা শক্ত করে জড়িয়ে ধরে বলো, কোথাও যাস না তুই প্লিজ। কথা দিয়েছিলি নেহা। কেন অন্য কাউকে ভালোবাসতে হবে তোর? আমাকে ভালোবাসা যায় না? জানি একটু বেশি রাগ দেখাই, তাই বলে চলে যাবি? কোথাও যেতে দিব না আমি। দরকার পড়লে ওই ছেলেকে নিজ হাতে খুন করব, তাও তুই আমায় ছাড়া অন্য কারো হতে পারবি না। রাতে খাবার টেবিলে নেহা দেখা নেই। শাহ আলম চৌধুরী ছেলের উদ্দেশ্যে বলল, তুমি কাল ভোরে সিলেট যাচ্ছ অফিসের কাজে। কাজ এক সপ্তাহের মতো লাগবে শেষ হতে। শহীদুল চৌধুরী চমকালেন। বড় ভাই আবার কোন কাজে পাঠাচ্ছেন নিখিলকে? তারা তো কিছু জানে না। মাহবুব চৌধুরী বললেন, ভাইজান কোনো কাজে আবার সিলেটে পড়লো? আমরা তো কিছু জানি না। নিখিল বর্তমানে তো মেন অফিসে চাকরি করে না, সামান্য একজন এমপ্লয়িও আমাদের দ্বিতীয় ব্রাঞ্চের। ওখানটায় একটা কাজ আছে, নতুন ডিল হবে। যেহেতু ওর অভিজ্ঞতা ভালো, তাই কাজটা ওকে দিতে চাচ্ছি। নিখিল গমে গমে কণ্ঠ বলল, আমার থেকে আরও উচ্চ পর্যায়ের কর্মী আছে আপনার অফিসে। তাদের না দিয়ে আমাকে দিয়ে কাজ করালে অন্যায় হবে তাদের প্রতি। তোমার থেকে সাজেশন চাইছি আমি। চাকরি করতে হলে আমার নিয়ম মেনেই করতে হবে। যতই জেদ ধরে বসে থাকো না কেন, ভুলে যাবে না আমাদের পরেই এই অফিসের দায়িত্ব তোমাকে আর সাব্বিরকেই নিতে হবে। রূপ বড় হলেও নিজেও যোগ দেবে। আমি যাব না, যেতে তোমাকে হবে। কথাটা বলে রেগে টেবিল ছেড়ে উঠে গেলেন শাহ আলম চৌধুরী। হামিদা বেগম তপ্ত শ্বাস ছাড়লেন। বাপ ছেলের এই ঠোকাঠুকি কবে যে শেষ হবে কে জানে। নিখিলের মেজাজ এমনিতেই খারাপ, তার উপর এখন এই কথাটা শুনে আরও বিগড়ে গেল মাথা। নেহার থেকে ওর জবাব চাই। এত কেন লুকোছড়ি? ও তো বলেছে নিজের মনের কথা। নেহাকে আজ বলতেই হবে। গণিতে রাত 11টা। তাহমিদা বেগম কিছুক্ষণ আগে এসেই নেহাকে ধরে বেঁধে খাইয়ে গেলেন। নেহার মাথা বার হয়ে আছে, তাই চোখ বন্ধ করে শুয়ে আছে। আর কোনো দিন ওই ছাতার ওষুধ ছুঁয়েও দেখবে না। কেমন মাতালের মতো ঘুম আসে, যেন দুনিয়া ঘুরতেছে। নেহার শীত লাগা শুরু হয়েছে ইতিমধ্যে। পায়ের সাথে আবার কোমর ব্যথাটাও বেড়েছে। ব্যথাটা সত্যি বলতে বেশি। তাহমিদা জোর করছিলেন জ্বরের ওষুধ খেতে। রাতে ব্যথা বাড়তে পারে, জ্বরও আসতে পারে, কিন্তু নেহা বলল লাগবে না। এখন নেহার মনে হচ্ছে খেয়ে নিলে হয়তো ভালো হতো। মধ্যরাতে নেহার রুমে আসলো নিখিল। নেহার চোখটা লেগেছে একটু। নিখিল এগিয়ে গিয়ে দেখলো কাঁথা জড়িয়ে ঘুমিয়ে আছে নেহা। এসি বন্ধ করা। গরমে মেয়েটা সব কিছু বন্ধ করে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে কেন? নিখিল নেহার কপালে হাত রেখে চমকালো, জ্বর এসেছে। নিখিল কাঁথা সরিয়ে দিল কিছুটা। নেহার হাতের দিকে নজর গেল। একটা হাত কোমরে চেপে ধরে রেখেছে। নিখিল অনুশোচনায় কাতর হলো। এভাবে কষ্ট দিয়ে ফেললো মেয়েটাকে। নিখিল পুরোপুরি সরালো কাঁথাটা। রুমের লাইট বন্ধ। নেহার হাত সরিয়ে দিল। কামিজ গলিয়ে নিজের শীতল হাতটা রাখলো নেহার কোমরে। ঠান্ডা স্পর্শে নেহা কেঁপে উঠল। নিখিল আলতো স্ল্যাপ করতেই নেহা মৃদু চেঁচিয়ে বলে উঠল, ব্যথা। নিখিল ফোনের লাইটটা জ্বালাতে নেহার চোখ পিটপিট করে উঠল। ঘুম হালকা হয়েছে ওর। কামিজ কিছুটা সরাতে উন্মুক্ত হলো কোমর। তৎক্ষণাৎ উঠে বসে পড়ল নেহা। নিখিলের হাত ধরে বলে উঠল, কি করছেন আপনি? দেখতে দে। না, অনুমতি চাইনি। আমার কাজ আমাকে করতে দে, না হয় পরিণাম ভালো হবে না। নেহার অভিমানী মন এবার অনুরাগী হলো। বিছানার চাঁদে খামচে ধরে মুখ ঘুরিয়ে বসে রইল। লাইটের আলো পড়তেই দেখতে পেল ফর্সা কোমরে নীলবর্ণের দাগ চকচক করছে। আবার ছুঁয়ে দিল নিখিল। ঠোঁট বাঁকিয়ে ছুঁয়ে দিল কোমর।
টিড়বিড় করে কাঁপল নেহার নাকের পাটা। অভিমান রাগ একসাথে বাড়ল। কষ্ট দিয়ে এসে আবার আদিক্ষেতা। নিখিল উঠে গিয়ে ব্যথায় মলম আনল। নেহা কাঁথা আবার জড়িয়ে পিছিয়ে গেল। নিখিল খাটের উপর উঠে বসল। রাশবাড়ি কণ্ঠে বলল, আপোষে দিবি না তো জোর করবো আমি। আমাকে দিন, আমি লাগিয়ে নেব। আপনি এখান থেকে যান। লাগানোর হলে এতক্ষণ লাগিয়ে ফেলতি। আমার ছোঁয়াতে তোর অস্বস্তি তো হবেই। মনে মনে তো নিজের ভালোবাসার মানুষের ছোঁয়া আশা করিস তুই। ও ছেলে এসে ছুঁয়ে দিলে তো এখন নাচতে নাচতে কাছে চলে যেতি। নেহা চোখ বড় বড় করে তাকালো। অবাকের রেশ এখনো কাটাতে পারছে না। নিখিল ভাই তাকে এমন মনে করে? কোনো ছেলে চাইলে তাকে ছুঁয়ে দিবে? আপনি আমাকে এতটা নীচ মনে করেন নিখিল? নেহার কম্পিত কণ্ঠ। নিখিল নেহার কোমরে মলম লাগিয়ে উঠে দেখলো নেহাকে। নেহার চোখে মুখে অবাক হওয়ার রেশ, যেন কথাটি মোটেও আশা করেনি। এখন ভুল কি বললাম? তুই যাকে ভালোবাসিস তাকে তো স্বপ্নে দেখিস, ছেড়ে যাবেন না বলে আটকাতে চাস। ভালোবাসি বলে বলে মুখে ফেনা তুলে ফেলিস। উৎকাঙ্ক্ষিত মানুষটার ছোঁয়া আশা করতেই পারিস। নেহার আগে চেঁচিয়ে বলে উঠল, চুপ করুন বলছি। আপনি যদি এতই খারাপ ভাবেন আমাকে, যদি মনে করেন অন্য পুরুষের ছোঁয়া আমি আশা করি, ঘুরিয়ে ফিরিয়ে না বললেই তো পারেন। নেহাতি চরিত্রহীন। নেহার কথা শুনে নিখিল রাগে নিজের হাত দিয়ে চেপে ধরল নেহার কোমর। ব্যথায় কুঁকড়ে উঠল নেহা। নিখিল দাঁত কিরমিট করে বলল, লিমিট ক্রস করবি না নেহা। সব কিছু বলার অধিকার আছে মানে এই না যা মুখে আসবে তাই বলে দিবি। বেশি বাড়বি না, তাহলে প্রথমে তোকে মারবো, পরে নিজেকে। অন্য কাউকে ভালোবাসিস তুই? এ তো সাহস তো কম না। নিখিল মেহমেদ চৌধুরীর বউ হয়ে অন্য কাউকে ভালোবাসার কথা মুখে আনিস? নিখিলের ধমকে কেঁপে উঠল নেহা। রাগে অভিমানে আবার চোখ ভরে আসলো। টপ টপ করে গড়িয়ে পড়ল নোনা জল। কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে ফেলেছে। কাপা ভাঙা কণ্ঠে বলে উঠল, কেন মুখে যা আসবে তা শুধু আপনিই বলতে পারবেন নাকি? না জেনে শুনে সবসময় রাগ দেখান, বারবার কষ্ট দেন, কিছু বলতে গেলেই তো ধমক দেন। 2 দিন তো এড়িয়ে চললেন, সন্ধ্যায় এসে লোক দেখানো ভালোবাসা দেখালেন। সবার সামনে মহান শাস্তে গিয়ে আমার মন নিয়ে কেন খেলেন আপনি? চলে যান সামনে থেকে, আমি আপনাকে দেখতে চাই না আর চোখের সামনে। যে মানুষটা আমার সম্পর্কে এরকম ধারণা রাখতে পারে তাকে চাই না আমি। আমি লোক দেখানো ভালোবাসা দেখাই? আমার ভালোবাসা কি এই মনে হয়েছে তোর? চলে গেলে শান্তিতে থাকবি? তাহলে আর আসবো না তোর সামনে। নেহা নিঃশব্দে চোখের জল ফেললো। নিখিল কাচের গ্লাসটা হাতের মুঠোয় রেখে ভেঙে ফেললো। আটকে উঠল নেহা। গড় গড় করে পড়তে থাকলো লাল রঙার তরল। নেহা দ্রুত এসে হাত ধরতে চাইল। নিখিল হাত সরিয়ে গটগট পায়ে সেখান থেকে চলে গেল। তা দেখে নেহা আবারও ফুফি কেঁদে উঠল। কেন এত দূরত্বে চলে আসে তাদের মাঝে? একদিনের ভিতর আবার নিখিল তার থেকে দূরে চলে গেল। আর নিজের মুখটাও কি একটু বন্ধ রাখতে পারলো না? দূরে চলে যান বলেছে তো ঠিকই, কিন্তু আদৌ কি চাই দূরত্ব? নিখিলকে না দেখে নেহা কি করে থাকবে? নেহা ঠিক করে নেয় সকালে গিয়ে রাগ ভাঙাবে, যেভাবে হোক নিখিলকে বোঝাবে সে নিখিলকেই ভালোবাসে, অন্য কাউকে না। সকাল 7টায় তড়িঘড়ি করে ঘুম থেকে উঠল নেহা। ফ্রেশ হয়ে দৌড় লাগালো নিখিলের রুমের দিকে। পা ব্যথা যেন উবে গেছে। নেহা বার কয়েক ডাকলো, নিখিল, নিখিল আপনি কি শুনতে পাচ্ছেন? রুমে গেল না নেহা। যতই রাগ ভুলে আসুক, নিখিল ওকে যতক্ষণ না রুমে যেতে বলবে ততক্ষণ যাবে না। নিখিলের সারা শব্দ না পেয়ে নেহা নিচে নামলো। ইতিমধ্যে অনেকে খাবার টেবিলে, শুধু বাড়ির পুরুষরা নেই। নেহা গিয়ে বসলো বৃষ্টির পাশে। নেহা কণ্ঠ খাঁজে নামিয়ে জিজ্ঞেস করলো, তোর ভাই কই রে? কেন, তুই জানিস না? তোকে বলে যায়নি? সিলেট গেছে অফিসের কাজে। রাতে বলল যাবে না, কিন্তু ভোর হওয়ার আগেই বেরিয়ে গেল। নেহা চোখ বড় বড় করে তাকালো। নেহা চাউনি দেখে বৃষ্টি বুঝলো নেহা কিছুই জানে না। নেহার হাস্য উজ্জ্বল মুখের মুহূর্তে ঘন অন্ধকার নেমে আসলো। হামিদা বেগম এসে বলল, কিরে নেহা, নিখিল তোকে না বলেই চলে গেছে মানে? আবার জোগাড় করেছিস দুজন? নেহা জটফট মাথা নাড়িয়ে না করলো। না বড় মা, ঘুমাচ্ছিলাম তো তাই রাখিনি। তুমি চিন্তা করো না, সব ঠিক আছে। সময় হলে ফোন দিবে। তা হামিদা বেগম মেয়ে মিথ্যে ধরে ফেললো, তবুও কিছু বলল না। সম্পর্কের কথা কাটাকাটি হবে, মলমালিন্য হবে, এসব আবার মিটেও যাবে। কিছু দূরত্ব, ভালোবাসা বাড়বে, মায়া বাড়বে, দুজন দুজনের জন্য টান অনুভব করবে। থাকুক কিছুদিন বিষাদপ্রহ মিষ্টিপূর্ণতার অপেক্ষায়। সকাল গড়িয়ে রাত হলো। নিখিল একটা বারের জন্য ফোনও দেয়নি, একটা ছোট মেসেজও দেয়নি। এত রাগ মানুষটার। নিজের কি দোষ নেই, নাকি সব দোষ শুধু একা নেহার?
দূরে যেতে বলেছে, তাই বলে সত্যি সত্যি চলে যাবে? নেহার মন আকাশে মেঘ জমলো। বারান্দায় গ্রিল জড়িয়ে দাঁড়িয়ে রইল। গেটের দিকে তাকিয়ে রোজ সে এমনটা করে, নিখিলের আসার অপেক্ষা। তবে আজ মানুষটি আসেনি। কালকে আসবে, নেহাকে অপেক্ষা করবে তার জন্য। নেহা মোবাইল উঁচিয়ে খারস নামে সেভ করা নাম্বারটায় ফোন দিল। রিসিভ করেনি কেউ। নেহা পরপর 30টা কল দিয়েছে। প্রথমে রিসিভ না করলে এবার মোবাইল বন্ধ বলছে। নেহার আগে নিজের মোবাইলটা বিছানে ছুঁড়ে মারল। এই ভালোবাসা মানুষকে এত পোড়ায় কেন? ভালোবাসা শুধু উপহার দেয় নির্গুম রাত, বিষণ্ণতা, বুক ভিজিয়ে ফেলার মতো অশ্রু ভারী দ্বারা। রাগ সহ্য করতে না পেরে শেষে নেহা হু হু করে কেঁদে উঠল। নিখিল আসলে চাই না নেহার সাথে কথা বলতে। নেহার কথা তো তার নিকটে ফ্যাচ ফ্যাচে লাগে, বিরক্তি আসে, তাই চলে গেছে ভালো থাকার জন্য। নেহাও আর বিরক্ত করবে না, থাকুক নিজের মতো। নেহাও থাকবে আগের মতো। আসলে নিখিল নামক মোহমায়া তার জীবনে আসে ধোঁয়াশার মতো। ভালোবাসি বলে ছেড়ে যায়, বুকে টেনে নিয়ে তীব্র বিরহ হয়ে পড়ায়। কাটলো আরও 2 দিন। নেহা চুপচাপ থাকলো একদম। 3 বেলা খাওয়ার সময় ছাড়া তাকে পাওয়া যায় না। দরজা আটকে বসে থাকে, না হয় ছাদে উদাস হয়ে বসে থাকে। 26 যেরম বৃষ্টি মিলেও আড্ডা দিতে আনতে পারেনি তাকে। 3 জনের মন খারাপ ভীষণ। তাদের দলের প্রাণবন্ত মানুষটি আজ নিশ্চুপ। ভালোবাসায় বুঝি মানুষ এত পরীক্ষাও দেয়। শরতের আকাশে আজ ঘুমুর ঘুমুর শব্দ করে বৃষ্টি নামল। বৃষ্টির উত্তাপে কাটবে কিছু মানুষের বিষণ্ণতা। সকালে সবাইকে এক প্রকার চমকে দিয়ে বাড়িতে আসলো সেতারা বেগমের একমাত্র মেয়ে, মেয়ের জামাই আর নাতি নাতনি। বাড়ি মেতে উঠল খুশিতে। জলমলে হয়ে উঠল বাড়ির প্রতিটি মানুষের মুখ। নেহা একদম হাসি খুশি হয়ে নিচে নামলো। অন্যদের সামনে নিজের দুঃখ প্রকাশ করার মতো বোকামি আর কিছু হয় না। নেহাকে জড়িয়ে ধরল তার ফুফি নাহার বেগম। ছোট ভাইয়ের মেয়েকে তিনি বরাবর একটু বেশি ভালোবাসেন। যে বা ফারহানও মিশে গেছে সবার সাথে। শেষবার এসেছিল 5 বছর আগে। মেহমানের আগমনে কাজ বাড়ল গৃহিণীদের। সেতারা বেগমে গেছেন আজ রান্নাঘরে। 3 বউ মিলে তাকে ঠেলে বের করলো। সেতারা এসে বসলেন সোফায়। নাহার বেগম সবার উদ্দেশ্যে বলল, আমার বড় ছেলেটা কই? নিখিলকে দেখছি না কেন? ভাইগুলা তো কাজে চলে গেল। আমার ছেলেটাও কি তাদের মতো বাড়িয়ে ফেলেছে নাকি? সেতারা বেগম বললেন, কাজে গেছে সিলেটে। আমার নাতিটার কি কষ্ট, শুধু কাজ আর কাজ। সেতারা বেগম নেহাকে জিজ্ঞেস করলো, কিরে তোকে নিখিল ফোন করেনি তো? করে তো নাকি? বউ রেখে তো থাকতে পারে না একদিন। 3 দিন হতে চললো দূরে থাকছে, কি জানি কি অবস্থা আমার নাতিটার। নাহার বেগম সহ সবাই অবাক হলো। যে বা ফারহান যে বা বলে উঠল, ভাইয়া বিয়ে করেছো কবে? বউ কোথায়? কি বলছো নানু? সেতারা বেগম হেসে বলে উঠল, আর বলিস না, নিখিলটা তো পাগল। একদিন হুট করে এসে বলল নেহাকে সে ভালোবেসে বিয়ে করবে। সেদিনে বিয়ে পড়াতে হলো, কাকে কিছু না জানিয়ে। নাহার বেগম বললেন, তাই বলে একমাত্র ফুফুকেও বলবে না? সেতারা বেগম মেয়েকে বুঝিয়ে বললেন। যে বা তো খুশিতে লাফিয়ে গিয়ে নেহাকে জড়িয়ে ধরল। নেহা বেবি, তুই আমার ভাবি হয়ে গেলি রে। সাব্বির মুখ তেতো করে বলল, ধীরে বৎস ধীরে। নিখিল ভাই যদি জানে তার বউকে তুই এভাবে চেপে ধরেছিস তো তোকে কিক মেরে দুনিয়া ছাড়া করে দিবে। ফারহান বলে উঠল, বাহ, নিখিলের তো দেখে বেশ উন্নতি হয়েছে। এর মতো তিতা করলা যে ভালোবেসে বিয়ে করবে, এটা তো অবিশ্বাস্য কাহিনী। নেহা চুপচাপ সবার কথা শুনল শুধু। নাহার বেগম হেসে বলল, কিরে নেহা, বাড়ির বউ হয়েছিস, এবার তো একটু ফুফু শাশুড়ির সেবা যত্ন কর। 26 জেরেন বৃষ্টি যেভাবে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ ভাবি, যাও না, রান্না করো, দেবর ননদদের একটু সেবা যত্ন করো। নেহা চেঁচিয়ে বলে উঠল, ফুপি তুমিও? এসব কাজ করতে পারবো না আমি। নাহার বেগম মজা করে বলল, ছি ছি, ছেলের বউ সম্মান দিচ্ছে না গো। নেহা রেগে চলে গেল। বাসার ঘরে হাসির রোল পড়ল যেন। নাহার বেগম বললেন, এ ফারহান, নিখিলকে ফোন দে, আজকে তো হচ্ছে ওর। আমাকে না জানিয়ে বিয়ে করা, একবার আসুক, কান মলে দেব। নেহার ফুফা মোস্তফা রহমান রেস্ট করছেন। জার্নি করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। নিখিল ব্রেকফাস্ট করছিল সকাল সকাল। ফারহানের কল পেয়ে রিসিভ করলো। ভিডিও কলে নাহার বেগম নিখিলকে প্রথমে এক ধমক দিল, ফুপ্পি তুমি বাড়ি এসেছ, আমাকে জানাবে না? কেন রে, তোকে জানাবো কেন? নিজে বিয়ে করে তো জানাসনি এই মাকে। ফুপ্পির অভিমান দেখে হালকা হাসলো নিখিল। মোবাইল কেড়ে নিয়ে সেতারা বেগম বলল, দাদু ভাই, শরীর ভালো নেই তোমার? খাওয়া দাওয়া করেছো তো? নিখিল দাদির সাথে কথা বলা শেষ করলো। যে বা মোবাইল নিয়ে ফারহান বৃষ্টি জেনে সাব্বিরের দিকে ঘুরালো। সবাই একে একে হাই দেওয়ার কথা বলেও সবাই মুখ ঘুরিয়ে নিল নিখিলের থেকে। শুধু ফারহান হাত নাড়ল। নিখিল থতমত মুখে জিজ্ঞেস করলো, কী রে, তোরা মুখ
ফুলিয়ে রেখেছিস কেন? তখনই নেহা সিঁড়ি দিয়ে নেমে আসলো। জেবা হাসি মুখ করে বলল, দেখো ভাইয়া, তোমার বউ চলে এসেছে। নেহা থমকে গেল সেখানে। নিখিল এক মনে দেখল বিধ্বস্ত প্রিয়তমাকে। তবে কি যে দহনে পুড়ছে সেই, একই দহনে পোড়াচ্ছে নেহাকে। নেহা মাথা উঠালো না একবারও, উল্টো চলে গেল রান্নাঘরে। পরপর উঠে গেল সাব্বির, জেরিন, বৃষ্টি। জেবা বিরস মুখে বলল, আচ্ছা ভাইয়া রাখি। বুঝলাম না এদের আবার কি হলো? সবাই মুখ খুলিয়ে চলে গেল। নিখিল জানে এর কারণ, নেহার মন খারাপ, তাই এদেরও। এটাও জানে নেহার মন খারাপ নিখিলের কারণে, তাই ভাই বোনগুলো মুখ ফিরিয়ে নিল। রাত তখন 1টা বা তার বেশি। নেহার সবে চোখটা লেগে এসেছে। মোবাইলটা বেজে উঠলো তখন। বিরক্ত হলো বটে, এত রাতে কার এমন শখ জাগলো ফোন করার। নেহা দেখলো স্ক্রিনে আননোন নাম্বার, রিসিভ করলো না। মিনিট 2 পর আবার বাজলো। নেহা রিসিভ করে কানে ধরলো। রাগে গজগজ করতে বলল, কি সমস্যা? রাত বিরাতে ফোন দেন কেন? অন্যের ঘুম কি সহ্য হয় না? এত দরকার পড়লে দিনের বেলা ফোন দিতে পারেন, রাত্রিবেলা কেন দেন? আরেকবার ফোন দিলে বেশি ভালো হবে না, বলে রাখলাম। নেহার ঘুম জড়ানো কণ্ঠে রাগ মিশ্রিত কথাগুলো শুনে হেসে দিল নিখিল। 3টা দিন, কত কত ঘন্টা, মিনিট, সেকেন্ড পর কণ্ঠটা শুনলো মেয়েটার। একদিন কল রিসিভ করেনি, তাই পরের দিন থেকে দেয়নি। বউটাও হয়েছে তার মতো 100-তে 100, নো ছাড়াছাড়ি। নিখিল মনে মনে বলল, হ্যাঁ, তোর ঘুম আমার সহ্য হয় না। আমি যে ঘুমাতে পারি না, নিঃশ্বাস নিতে পারি না, সব কিছুতে শুধু তোকে দেখতে পাই। এই যে কাজে মন বসে না, তবুও তুই একবার ডাকিস না, বলতে পারিস না, চলে আসেন নিখিল, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। নেহা বিরক্ত নিয়ে আবার হ্যালো বলে উঠল। কি আশ্চর্য, কল দিয়ে কথা বলছেন না কেন? কে বলছেন? কথা না বললে ফোন দেওয়ার কি দরকার? রাত দুপুরে ফাজলামি বলে ফট করে ফোন কেটে দিল নেহা। ফোনটা বন্ধ করে রেখে দিয়ে বলল, যার ফোন দেওয়ার কথা সে তো দেয় না, রাতের বেলা এসে উটকো পাগল ছাগল ফোন দেয়। সময় কেটে যায় খুব দ্রুত, তবুও কিছু কিছু মানুষের কাছে এক একটা দিন মনে হয় বছরের সমান। তাদের জীবনের সময়গুলো যেন থমকে থাকে আর অপেক্ষায়। সপ্তাহ কেটেছে। আজ কথা বলতে নিখিলের ফিরে আসার কথা। অভিমানী নেহার উপরে উপরে দেখাচ্ছে নিখিল আসলেও তার কিছু না, না আসলেও তার কিছু যায় আসে না। তবুও মন সে তো মানে না। সকাল থেকে হয়তো 100 বার গিয়ে বারান্দায় দাঁড়িয়েছে নিখিল এসেছে কিনা দেখার জন্য, কিন্তু মানুষটি আসলো না। তবুও নেহা ছটফট করছে, কখন আসবে নিখিল, কখন সে তার প্রাণপ্রয়সীর মুখটি দেখবে। কতদিন দেখে না মানুষটিকে একবারও। কি মনে পড়েনি তার কথা লোকটার? একটা কলও করা যায়নি। এত এত রাগ তার নেহার উপর। সকাল 10টা নাগাদ একটা গাড়ি ঢুকেছে গেট দিয়ে। গাড়ি কার এসব দেখা যেন নেহার সময় নেই। সে ছুটে লাগিয়েছে সদর দরজার কাছে। নিজেই প্রথমে দরজা খুলে চোখের তৃষ্ণা মেটাবে, এতে তাকে নির্লজ্জ বেহা উপাধি দেওয়া হলে দিবে। কলিং বেল বাজার অপেক্ষাটাও নেহা করেনি, দরজা খুলে ফেললো ঝটপট। দরজা খুলে হাস্যোজ্জ্বল মুখটা চুপসে গেল ওর। নিখিলের পরিবর্তে নিখিলের বড় মামি দাঁড়িয়ে দরজায়। নেহা সালাম দিতেও ভুলে গেছে যেন। নিখিলের বড় মামার কথাই হুঁশ ফিরল নেহার। মৃদু হেসে তাদের সালাম দিল, ভিতরে আসতে বলল। নিজেকে সামলে নিল খুব দ্রুত। গলা উঁচিয়ে ডাকলো, বড় মা শুনছ? দেখে যাও কে এসেছে। নেহা রান্নাঘরে গেল শরবত আনতে। এতটা পথ এসেছেন তারা। নেহার কণ্ঠে ডাক শুনে সবাই একে একে নিচে নামলো। হামিদা বেগম তো ছুটে আসলেন এক প্রকার। কতদিন পর ভাই ভাবিকে দেখলো। সংসার সামলে যাওয়া হয়ে ওঠে না কতদিন। তা হামিদা সাহারা রান্না করে যাবে ভাবলো নাস্তা আনতে। তার মধ্যে নেহা সবকিছু নিয়ে হাজির। পেছনে কাজে সাহায্য করা মেয়েটা, তার হাত ভর্তি ফলমূল। সাহারা নেহার মাথায় হাত বুলিয়ে শাশুড়ির ঘরে গেলেন। তা হামিদা মেয়ের কাজে খুশি হলেন। অবশেষে মেয়েটা বড় হচ্ছে, সংসারে মন দিচ্ছে, এবার সুখে থাকলে তিনি নিশ্চিন্ত। নেহার মাথায় ছোটোখাটো একটা ঘোমটা, হাতে শরবতের ট্রে, হাসি মুখে এগিয়ে দিল আলাউদ্দিন সাহেবের দিকে। লোকটি চমৎকার হেসে তা গ্রহণ করলো। আজ শুক্রবার, তাই বাড়িতে আছে সাব্বির, বৃষ্টি, জেরেন। তাদের সাথে সিঁড়ি বেয়ে নামছে রৌফ, জেবা, ফারহান। সাব্বির তো চোখ বড় বড় করে তাকালো নেহার দিকে। নিজে এক গ্লাস পানি নিয়ে খায় না। সে মহিলা মামা শ্বশুর শাশুড়িকে একদম সেবা যত্ন করে উপরে পাঠিয়ে দিচ্ছে। জেরেন, বৃষ্টি এগিয়ে গেল মামার পাশে বসে পড়ল। বাগ্নীদের পেয়ে তিনি আপ্লুত, সাথে অভিমান করে বললেন, তোদের তো সময় হয় না, তাই আমরাই চলে এসেছি। হামিদা বেগম মুগ্ধ হলেন নেহার কাজে। বৃষ্টি উঠে গিয়ে নেহাকে খোঁচা মেরে বলল, কী রে, তুই তো দেখছি একদম পাক্কা গিন্নি হয়ে গেছিস। কি ব্যাপার? নেহা মুখ বেঞ্চি কেটে চলে গেল। বড়দের আড্ডায় ছোটরাও আর বসলো না।
সবগুলো তো মিলে গেল ছাদে, জমি আড্ডা দিয়ে ব্যাস। নেহার মন খারাপ থাকে, কদিন একদম বিরস কেটেছে ওদের। সবাই মিলে অনেক ভেবে ঠিক করলো ট্রুথ ডেয়ার খেলবে। সাব্বির, বৃষ্টি, জেরিন, নেহা, জেবা, ফারহান বসলো ছাদের মেঝেতে গোল হয়ে। কাচের বোতল এনে মাঝে রেখে দিল। বোতল ঘুরাতেই প্রথমে পড়লো জেরিনের উপর। জেরিন তাড়াতাড়ি করে বলল, আমি ট্রুথ ভাই। ফারহান বলে উঠল, বল বল, কাকু পছন্দ আছে নাকি? থাকলে তার নাম কি? নেহা বিরোধিতা করে বলল, ভাইয়া এটা কি হলো? একসাথে দুইটা প্রশ্ন কেন? এটা রুলস বহির্ভূত। যেবা বলে উঠল, কী রে, তুই দেখছি ননদের পক্ষে। এটা খেলা বুঝলি, এখানে কোনো সম্পর্ক খাটবে না। আপু, তুমি প্রথমে প্রশ্নের উত্তর বলো। সাব্বির বলে উঠল, কি আর বলবে ওই চশমাওয়ালা। বৃষ্টি নেহা ঠোঁট চেপে হাসলো। জেরিন কটমট দৃষ্টি রাখলো সাব্বিরের দিকে। ফারহান চোখ ছোট ছোট করে বলল, চশমাওয়ালাটাকে জলদি বলবন, আমার পেটে সুড়সুড়ি অনুভব হচ্ছে। রূপ বলে উঠল, সুড়সুড়ি কে দিল তোমার পেটে? ওদের কথার মাঝে ছাদের দরজা ঠেলে ভিতরে আসলো মিহির। বন্ধু যাওয়ার পর আজ এসেছে মহাশয়, নিশ্চিত বন্ধুকে দেখতে। সাব্বির, নেহা একসাথে বলে উঠল, বাবা, বাড়ির জামাইয়ের পাটা অবশেষে পড়লো বাড়িতে। কথা শুনে সরু চোখে তাকালো ফারহান। মিহির হেসে এগিয়ে এসে বলল, তেমন কিছু না। জেরিন বলে উঠল, ভাইয়া যাওয়ার পর তুমি আজ আসলে। মিহির ভাই, তোমরা কি 2 মিনিটের রাস্তা পার হতে 1 সপ্তাহ লেগে গেল? তোরা রাগ করেছিস? কোন যুক্তিতে? তোদের ভাই যাওয়ার পর থেকে তার হিটলার শ্বশুর সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে। শালা নিজে গিয়ে চিল করছে, সুখে উঠছে, আর আমাকে কাজে ডুবিয়ে গেছে। কি আর বলবো দুঃখের কথা, আজকে আসলে বাঁচি আমি। নেহা মুখ তেতো করে বলল, বুঝলাম না, তোমরা নিজেদের মাঝে আমার আব্বুকে টানো কেন? আরে একমাত্র শালিকা, এ কথা আমি বলিনি তো, নিখিল বলেছে। তা তোমার কি খবর? নেহা হেসে বলে উঠল, অনেক ভালো। ফারহান জেবার সাথে নেহা মিহিরের পরিচয় করিয়ে দিল। মিহিরকে বৃষ্টি পাশে বসতে দেখে ফারহান কিছুটা কাজালা করে উঠল। আর কোথাও জায়গা ছিল না নাকি? জেবা বলে উঠল, আপু তুমি প্রশ্ন উত্তর দাও তাড়াতাড়ি। জেরিন ইনিয়ে বিনিয়ে বলল, পছন্দ বলতে একটু একটু ভালো লাগে একজনকে। সাব্বির নাক সিটকে বলল, শেষ শেষ, অনিষ্ট করলো পুরো। মাইয়াটা শেষে কিনা কপালে কানাদুলাবাই জুটবে, কপাল চাপড়াবে 2 বার। নেহা বলে উঠল, থামো থামো সাব্বির ভাইয়া, জানো না প্রেমে পড়লে মানুষ রাতে সূর্য দেখে, তাও দক্ষিণ আকাশে। নেহার কথায় হুঁহা করে হেসে দিল বৃষ্টি। ঢলে পড়লো মিহিরের উপর। মিহিরও হাসলো। জেরেন মুখ ফুলালো। ফারহান বলে উঠল, এই বৃষ্টি, তুই এ পাশে এসে বস। মিহির চোখ ছোট করে তাকালো বৃষ্টির দিকে। ফারহানকে নিয়ে রাতে এমনিতেই মিহিরের সাথে হালকার উপরে ঝাপসা কথা কাটাকাটি হয়ে গেছে। মিহিরের সাফ কথা, ওই ছেলে থেকে দূরে থাকবা। নেহা বলে উঠল, এখানেই থাকো ভাইয়া, সমস্যা নাই তো, তুমি বোতল ঘুরাও। ফারহান বিরক্ত নিয়ে তাই করলো। এবার ঘুরে গিয়ে পড়লো সাব্বিরের উপর। জেরিন বলে উঠল, তোর লাভ লাইফ থেকে শুরু কর, বাথরুম যাওয়া সবই আমরা জানি, তুই ডেয়ার নিবি, তোর কোনো অপশন নাই। যেবা মিনমিন করে বলল, সাব্বির ভাইয়া প্রেমও করতো নাকি? সাব্বির জানে মেয়ে তার উপর নজর দিতে চাচ্ছে, কোনো মতে এটাকে সুযোগ দেওয়া যাবে না। সাব্বির বুক ফুলে ভাব নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, জানিস না এবছর সব মিলিয়ে 26টা হলো গার্লফ্রেন্ড। ফারহান জেবা অবাক হয়ে বলল। মিহির বলে উঠল, হ্যাঁ, আমাদের সাব্বির পুরো প্লে বয়। বৃষ্টি বলল, যে প্লে বয় মেয়ে দেখলে সাব্বির এসে মুখ চেপে ধরল। বৃষ্টির চিল্লিয়ে বলল, আমার বউয়ের সংসারে পেট্রোল ঢালিস না বোন, আশেপাশে শুধুই বারুদ। নেহা চেঁচিয়ে বলে উঠল, আমার জামাইয়ের বন্ধুর বউ মেরে ফেলছো তুমি, শ্বাস আটকে যাবে, মুখ ছাড়াও। বৃষ্টি জেরে মিলে সাব্বিরকে দিল কয়েক দফা। মিহিরের ফোন বেজে উঠে গেল দূরে। সাব্বিরকে সবাই ধরে বেঁধে ডেয়ার দিল। আওলা জাওলা নাচ দিতে হবে। নাচ দেওয়ার আগে থেকে নেহা জেরিন হাসতে হাসতে শুয়ে পড়েছে। মিহির নিখিলের কল রিসিভ করে বলল, কিরে শালা, কবে আসবি তুই? এখন আসছিস না কেন? নাকি এখনও রাগ শেষ হয় নাই বউর উপর? অন্য কেউ এসে নিয়ে গেলে বুঝবি তুই। মানুষ বউকে 6 বেলা তেল দিয়ে রাখতে পারে না, আর তুই বেটা মিনিটে 6 বার রাগ দেখাস। তোর বউ তো বিমান দিয়ে ভাগবে। নিখিলের গম্ভীর কণ্ঠ, আমাদের বাড়িতে আসলি কখন? এই তো কিছুক্ষণ। শালা তাড়াতাড়ি আয়, আমি বিয়ে করবো। তোর মতো মহান না আমি। আমার বউ অন্য কেউ নিয়ে যাবে, এসব সহ্য করতে পারবো না আমি। তোর ফুফাতো ভাইটা আমার কলেজায় হাত দিতে চাচ্ছে। ক্যামেরা করিয়ে আমার বউ দেখা। এত দেখার ইচ্ছে হলে বাড়ি এসে দেখাবি তুই? ভাবছি আজ আসবো। মিহির ক্যামেরা ঘুরাতে নেহার হাসি ভরা মুখ দেখলো নিখিল। রাগে গাড়ি করে উঠল। এ মেয়ে তো ওকে ছাড়া দিব্যি ভালো আছে, কি করে হাসছে দেখো। আর ওদিকে নিখিল কষ্টে শেষ হয়ে যাচ্ছে। নিখিল রেগে বলল, ফোন রাখ, আর আসবোই না বাড়িতে।
কিছু মানুষ আমি না আসলে বেশি খুশি থাকে। মিহির তড়িঘড়ি করে বলল, আরে ভাই তুই তো চাইতি যাতে নেহা হাসি খুশি থাকে। এখন নিখিল ফোন কেটে দিয়েছে ইতিমধ্যে। মিহির এগিয়ে গিয়ে বলল, ব্যাড নিউজ গাইস, আমাদের অ্যাটম বোমা নাকি আসবে না। মাত্র কথা হলো, সে নাকি সেখানেই খুশি আছে। কাজ শেষ, এখন একা একা কিছুদিন ঘুরবে। বাড়িতে নাকি তার কোনো প্রয়োজন নাই। নেহার মন খারাপ হলো, তবু কিছু বলল না, উল্টো রাগ নিয়ে হনহনিয়ে চলে গেল। আলাউদ্দিন সাহেব ও মাহমুদা বেগম খুশি মনে বলে উঠল, শুভর তো বিয়ে ঠিক হয়ে গেছে। হামিদা হঠাৎ করে ঠিক হলো, মেয়ে দেখতে গিয়েই পছন্দ হলো আমাদের। কি বলবো, তোকে তো আগেই জানাতে চেয়েছিলাম। তোর ভাই বলল একবারে মেয়ে পছন্দ হোক, পরে এসে জানাবে। মাহমুদা বেগম হাসি মুখে মোবাইল বের করে মেয়ের ছবি দেখালেন। সেতারা বেগম নাহার বেগম বসে আছেন, তাহমিদের সাহারা রান্নায় ব্যস্ত আপাতত। মেহমান আসিছে, দুপুরে না খাইয়ে তোর বিদে দেওয়া যায় না। মেয়ে দেখে মাশাল্লাহ বলে উঠল সবাই। এক সপ্তাহ পরে বিয়ে, সবাইকে দাওয়াত করতে এসেছেন তারা। খবর পেয়ে দুপুরে বাড়িতে ফিরল 3 ভাই। শুক্রবারেও কাছ থেকে তাদের বিরক্ত হন তাহমিদের সাহারা। হামিদা বলেন, গা সইয়ে গেছে এসবে। বড় ভাইজান নাকি বিয়ের পর থেকে এমন কাজ ছাড়া কিছু বোঝে না। খাবার টেবিল আজ বসেছে সবাই। অতিথি আসার এক পাশে আরও একটি টেবিল যুক্ত করেছে। সবাই মিলে কানায় কানায় ভর্তি, শুধু নিখিল নেই। এত মানুষের মাঝেও নেহা শূন্য। একবার কি চলে আসা যায় না? অভিমান বলে নেহা তারপরেও কল দিয়েছিল, কিন্তু নিখিল রিসিভ করেনি, তাতে ব্লক করে রেখেছে ছেলেটা। নেহা নিজের ইগো সম্মান বলে নিখিলকে পরপর 3 দিন কল করেছে, তবুও রিসিভ করেনি নিখিল। এর থেকে বেশি কি করতে পারে? কথা বললে অন্তত বলতে পারত ফিরে আসেন, কিন্তু যে মানুষটা কথাই বলতে চায় না, তার থেকে আর কি আশা করা যায়? শাহ আলম চৌধুরী সহ সবাইকে বিয়ের কথা জানালেন আলাউদ্দিন। বিয়ের আগে যেতে বলেছেন সবাইকে, পরিবার সমেত। শহীদুল চৌধুরী বাদ সাধলেন, কাজ রেখে সবাই কি করে যাবেন? আলাউদ্দিন আর শহীদুল চৌধুরী ভার্সিটি সময়ের বন্ধু, ভাইয়ের শ্বশুরবাড়ি আত্মীয় ছাড়াও অন্যরকম ভালো সম্পর্ক তাদের। আলাউদ্দিন রেগে বললেন, তুই কাজ দেখাবি না তো আমাকে? 7 দিনে তোর ব্যবসা লাটে উঠে যাবে না। তুই যাবি মানে যাবি, আর কথা শুনতে চাই না আমি। তাও যদি যেতে রাজি না হোস তো আমার সাথে তোর বন্ধুত্ব নাই। শহীদুল চৌধুরী চোখ ছোট ছোট করে তাকালেন। অন্য কোনো হুমকি দিতে পারলে দে ভাই, এটা তো তোর পুরনো ডায়লগ। টেবিলে সবাই হেসে উঠল। মাহমুদা বেগমও অনুরোধে সুরে বললেন, আপনি না করবেন না ভাই, আপনারা ছাড়া কাছের বলতে আর কে আছে আমাদের? ছেলেটার বিয়েতে আপনারা না গেলে সত্যি কষ্ট পাবো। অনেক তর্ক বিতর্কর পর রাজি হলো সবাই, তবে বিয়ে 2 দিন আগে যাবে শুধু, আবার চলে আসবে বৌভাতের পর। অগত্যা শর্ত মানলেন আলাউদ্দিন। তিনি বললেন, নিখিলকে নিজে ফোন করবেন তিনি। শাহ আলম চৌধুরী বিরক্তি নিয়ে বলল, আর বলো না ভাই, তোমার ভাগ্নেটা হয়েছে বদের হাড্ডি। তখন কাজে যেতে চাইল না, এখন নাকি শুনি আসবে না। কাজ শেষ, এখন নাকি রেস্ট করবে মহাশয়। বিকেলে চলে গেলেন নিখিলের মামা মামি। বৃষ্টি হুড়মুড়িয়ে ঢুকলো নেহার রুমে। নেহা বিছানায় বসে বই পড়ছে। কিছুক্ষণ পর জেরিন সাব্বিরও একইভাবে ঢুকলো। কাহিনী না বুঝে তাকিয়ে রইল নেহা। বৃষ্টি অধৈর্য কণ্ঠ বলল, ভাই একটা মেয়ের সাথে ছবি আপলোড করেছে ফেসবুকে, দেখেছিস নেহা? নেহার হাত থেকে বইটা পড়ে গেল নিচে। অবাকের রেশ কাটিয়ে বলল, দেখতে ভুল হচ্ছে তোর। নিখিল ভাই মেয়েদের থেকে দূরে থাকে। জেরিন সাব্বির দুজনেই বলল, ঘটনা সত্যি নেহা? বৃষ্টি জিজ্ঞেস করলো, তুই দেখোস নাই? নেহা যেন অধিকতর শান্ত হয়ে গেল। নিস্তেজ কণ্ঠে বলল, আমাকে ব্লক করে রেখেছে সব দিক থেকে। 3 জন চেঁচিয়ে বলে উঠল, কি? আরে ধীরে বল, শুনবে কেউ। এখন দেখা দেখি কোন মেয়ের সাথে ছবি তুললো তোর ভাই? বৃষ্টির হাত থেকে মোবাইল টেনে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল নেহা। ফর্মাল ড্রেস পরা এক অতি সুন্দরী রমণী। লম্বায় নিখিল থেকে কিছুটা খাটো। এক হাত নিখিলের কাঁধে রেখেছে মেয়েটা। চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস নিয়ে মোবাইল ফেরত দিয়ে বলল, ছবি তুলতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, বিজনেসের খাতিরে তুলছে হয়তো। বৃষ্টি অবাক হয়ে বলল, তুই বলছিস সেই কথা? আগে হলো তো এখনই সিলেট গিয়ে তুই ওই মেয়েকে মেরে বক্তা করে দিতি। সাব্বির জেরেন বলে উঠল, নেহা আর মারামারি। বৃষ্টি মিনমিন করে আগের সব কথা ওদের বলল। দুজনের চোখ ফেটে বেরিয়ে আসার উপক্রম। নেহা মুচকি হেসে বলল, আরে আগে তো আমি মনে করতাম তোর ভাই আমাকে ভালোবাসে না, কিন্তু এখন তো বাসে, তাই এই ছোট বিষয় নিয়ে রাগ করতে নেই। নেহা কতটা কষ্ট নিয়ে কথাটা বলেছে 3 জনই বুঝতে পারলো। নিখিল ভাই যে কোনো মেয়েটাকে এত কষ্ট দিচ্ছে কে জানে। বৃষ্টি মুখ কুচকে বলল, মেয়েটা তো দেখছি প্রচুর মেজাজ খারাপ করার মতো।
এসে আবার কমেন্ট করছে, শাকচুন্নি কোথাকারের, তুমি কত গুড লুকিং হ্যান্ডসাম। নিখিল একদম প্রেমে পড়ার মতো, সত্যি কয়েকদিনে তোমার প্রতি আমার ইমপ্রেস হয়ে গেছি, একদম ক্রাশ খেয়ে গেছি, ইউ আর লুকিং সো। নেহা দোকানে হাত রেখে বলে উঠল, চুপ করো, আর কিছু বলিস না, যা এখান থেকে, এসব শোনার কোনো ইচ্ছে নেই আমার। সাব্বির মুখ ছোট করে বলল, ভাইয়া কমেন্টটাতে লাভ রিয়েক্টও দিয়েছে। নেহা তত্তর করে ঘামতে শুরু করেছে, লম্বা লম্বা শ্বাস ফেলছে। জেরিন ভয় পেয়ে গেছে, এবার ব্যস্ত হাতে পানির কাছে এগিয়ে দিল। নেহা কাপা হাতে পানি পান করলো। বৃষ্টি বলল, আমি মাকে ডাকছি। নেহা মানা করে বলল, সামান্য বিষয়ে কেন ডাকছিস সবাইকে, আমি ঠিক আছি, যা একটু ঘুমাই, মাথা ব্যথা করছে। রুম থেকে বের হয়েও তিনজনের চিন্তা কমল না। সাব্বির বেশ কয়েকবার টাইপ করে কেটেছে মেসেজ, নিখিল ভাই আসলে সব ঠিক হয়ে যাবে। যেদিন সাব্বিরের পাশে দাঁড়িয়ে অবশেষে সাব্বির পাঠিয়েছে ছোট মেসেজটি, ভাইয়া নেহা অসুস্থ, তুমি তাড়াতাড়ি চলে এসো প্লিজ। সকালে নাস্তা করার পর বাড়ির মহিলারা বসলেন শপিং প্ল্যান করার জন্য। সাব্বির জেরিন রোগ বেরিয়ে গেল ভার্সিটি আর স্কুলের উদ্দেশ্যে। বৃষ্টি নেহাকে সামনে বসে লিস্ট বানাচ্ছে। ওনারা নেহার এসব কোনো আগ্রহ নেই, সব শেষ ঠিক হলো বিকালেই বের হবেন, হাতে বেশি সময় নেই। ফারহানের সাথে কথা বলছে নিখিল। সাব্বির বৃষ্টি আর জেরিনকে বলছে, কি কি করে নিখিল ভাই মেসেজ সিন করেও আসলো না। ফারহান হেসে হেসে বলছে, ওকে ডান, তাহলে বিয়ে বাড়িতে তোর সাথে দেখা হচ্ছে, চলে আসিস সময় মতো। নেহা কথাটা শুনে ঠিক করে নিল, বিয়ে বাড়িতে কিছুতেই যাবে না। নিখিল যেহেতু দেখা করতে চায় না, দূরে গিয়ে অন্যের কাছে সুখ খুঁজে পেয়েছে, তো নেহা কেন বাধা দিবে। সাব্বির জেরিন বৃষ্টি এগিয়ে এসে বলল, তুই তৈরি হবি না, এখনই তো যাবে সবাই। নেহা কঠিন শান্ত কণ্ঠ, যাব না আমি। ফারহান লাউড স্পিকারে দিয়েছে, পানি খাচ্ছে। নিখিলের সাথে কথা হচ্ছে এখনো। সাব্বির বলে উঠল, শপিং করবি না তুই, বিয়েতে যাবি, চল না, ভালো লাগবে। নেহা তাদের দাঁত চেপে বলল, বিয়েটা তো আমার নিজের না ভাইয়া, যে নাচতে নাচতে শপিং করতে যাব, অনেক ড্রেস আছে আমার, লাগবে না, তোমরা যাও। নিখিল মোবাইলে অপর প্রান্ত থেকে বলে উঠল, সাব্বির এই অভদ্রটার সাথে কেন কথা বলতে যাস তুই, ভাব বেড়েছে, তোরা এত মাথায় তুলছিস তাই এগুলো করার সুযোগ পায়। নেহার আগে আবার একটা গ্লাস আছাড় মেরে ভেঙে ফেলে। বৃষ্টি এগিয়ে গিয়ে বললে, কি করছিস এসব, শপিংয়ে যেতে হবে না, বিয়েতে যাব শুধু, তুই রুমে যা। নেহা দ্বিগুণ চেঁচিয়ে বলল, যাব না বিয়েতে, কোনো মতেই যাব না, ফালতু মানুষের চেহারা দেখার ইচ্ছে নাই আমার। নিখিলের রাশভরি কণ্ঠ, ভেবেছিলাম আপদটা বাড়িতে না থাকলে বাড়ি আসবো, এখন তো নিজের বাড়িতেও আসতে পারবো না, কিছু মানুষের মুখ দেখলে রাগ ওঠে আমার। নেহার আগে হিতাহিত জ্ঞান বলে বলল, সাব্বির ভাইয়া এই লোককে চুপ থাকতে বলো বলছি, যদি আমার বাড়িতে থাকাটা ওনাকে এতই কষ্ট দিচ্ছে, আমি যাব বিয়েতে, ওনাকে দেখারও কোনো ইচ্ছে নেই আমার, বিয়েতে আমি যাব, কিছু মানুষের আত্মা মন কলেজের শান্তির জন্য হলেও যাব, ওনাকে বলে দাও আমার মুখের কোনোদিন দেখতে হবে না, আমি চলে যাব এমন কোথাও যেখানে থাকলে কারোর সুখ নষ্ট হবে না, যার কাছে ওনারা তো শান্তি মিলে তার কাছে যেন গিয়ে থাকে, আমি দোয়া করবো উনি শান্তি ছোট যাতে বেহুশ হয়ে যায়, নিজের বাড়িতে সে শান্তিতে থাকুক, আমি কখনো আসবো না ওনার সামনে। জেরিন চেঁচিয়ে বলে উঠল, সাবধান নেহা, পায়ে কাজ আটকে যাবে। নেহা জোরে পা চালিয়ে যাওয়ার সময় একটা কাজ ঢুকে যায় পায়ের পাতায়। নেহা দাঁড়িয়ে হাত দিয়ে টেনে বের করে ফেলে সিঁড়ি দিয়ে রক্তের ছাপ ফেলে নিজের রুমে চলে যায়। পেছন থেকে ডাকে ওরা সবাই, নেহা শুনে না কারো কথা। ফারহান আগামাতা কিছু বুঝলো না। সাব্বির জেরিন বৃষ্টি তত্ত্বশ্বাস চাড়ল, কি হবে বা, দুজনেই তো একদম একরুখা, তবুও নেহা আবার অনেক কিছু করেছে, কিন্তু নিখিল বাড়াবাড়িটা বেশিই করছে। না জানি নেহা এবার কী করে, শপিং করতে কেউ নিয়ে যেতে পারেনি নেহাকে। তাহমিদা বেগম বলছেন, সমস্যা নেই, এমন তো নয় কোনো কাপড় নেই, যদি ওর ইচ্ছে না হয় তাহলে থাক। সকল কাজ শেষ হলো, এবার ওদের যাওয়ার পালা। নেহা যে যাবে এতেই খুশি সবাই। মেয়েটা যা গো ধরে বসেছিল, বাড়ির ছোটরা এবার মোটেও এক গাড়িতে একা যাবে না। নিখিল নিয়ে একজন বড়কে তো সাথে নিতেই হবে তাদের, মাহফুজ চৌধুরীর সাথে যাবে বলেছেন। সাব্বির নাকচকে বলল, তুমি রসকসবিহীন পানসে মানুষ, আমরা বড় আব্বুকে সাথে নিব। বাকিরাও সহমত পোষণ করলো। হামিদা বেগম বিরক্তি নিয়ে বলল, বয়সে শুধু বাড়ছে তোমার, যাও যাও, বাচ্চাদের সাথে তোমাকে মানায়। গাড়িতে উঠে বসলো একে একে সবাই। শাহ আলম চৌধুরীর সামনে বসতে গেলে নেহা বলল, বড় আব্বু তুমি পেছনে এসে বসো, ফারহান ভাইয়ের সামনে যাও। গাড়ি স্টার্ট দিতে সাব্বিরের বকবকানি শুরু।
শাহ আলম চৌধুরীর পাশে নেহা, বৃষ্টি, পেছনে রূপ, জেরিন, সাব্বির, জেবা। নেহা চুপচাপ বসে আছে। শাহ আলম চৌধুরী জিজ্ঞেস করলো, মা মন খারাপ? সাব্বির বলে উঠল, হবেই তো, তোমার ছেলে যা তা বলেছে নেহাকে। একে তো নিজে কথা বলা বন্ধ করেছে, তার উপর ফোন দিয়ে বলেছে নেহা বাড়িতে থাকলে নাকি বাড়িতে আসবে না, নেহা যাতে বিয়েতে যায় তখন ভাইয়া বাড়িতে আসবে। শাহ আলম চৌধুরী বলল, সভ্যতার লেশ মাত্র নেই, একবার পায় সামনে চুরি সিধে করে দেব। আমার মাকে কষ্ট দেওয়া। জেবা ফারহান নীরব দর্শকের ভূমিকা পালন করলো। তাদের বড় মামা এত রাগী মানুষ, কিন্তু ছোটদের সাথে কত সুন্দর মিশে যায়, তাদের সাথে মিলে বাচ্চামো করেন, তাদের প্ল্যানে সামিল হন। তারা দুজন তো ভয়ে কথা বলতে যায় না। সত্যি মানুষের উপর দেখে কখনো বিচার করা উচিত না। সব কঠিন মানুষের ভিতরে একদিন নরম বাচ্চাদের মতো নাজুক মানুষ থাকে, তা বোঝাই যায় না। জার্নিতে সবাই এত এত কথা বলল, কিন্তু নেহা সেই বরাবরের মতোই ঘুমিয়েছে। এবারে তার বালিশের ভূমিকা পালন করছে শাহ আলম চৌধুরী। দীর্ঘ সময়ের পর পাড়ি দেওয়ার পর তারা এসে থামলো গন্তব্যে। 3 তলা এক বড় দেয়াল করা বাড়ি। রাতের অন্ধকারে চকচক করছে রঙিন বাতি ঝলকানিতে। তারা সবাই একে একে নামলো। গেটে অবস্থান করছে বৃষ্টির সকল কাজিনরা। বিয়ে উপলক্ষে বৃষ্টিদের সকল আত্মীয় সহ মাহমুদা বেগমের বাবার বাড়ি সহ আত্মীয়রা এসেছেন। এক যাক ছেলে মেয়ে। নেহার অস্বস্তি হলো। কয়েকজনকে মোটে চিনে আগে এসেছিল, তখন দেখেছে। সবার মাঝে টয়াকে দেখে আরো বেশি বিরক্ত হলো। কিছুই করার নেই, এই মেয়েটাকে এখন 5 দিন সহ্য করতে হবে। টয়ার মামাতো ভাইয়ের বিয়ে, সে তো আসবেই। বৃষ্টির বড় মামাতো বোন আইরিন এগিয়ে এসে জড়িয়ে ধরল জেরিনকে, পরে বৃষ্টিকে। নেহাকেও জড়িয়ে ধরল। জেরিনের মেজো মামার মেয়ে রূপা জিজ্ঞেস করলো, নিখিল ভাই আসেনি? নেহা কোনো প্রতিক্রিয়া দেখালো না, বড়দের সাথে হেঁটে ভিতরে চলে গেল। এত এত মেয়ে দেখে সাব্বির কোনো রকম ভাগলো। বলা তো যায় না কখনো কোনটা এসে কামড়ে দেয়। বৃষ্টি, জেরিন সবার সাথে কথা বলতে বলতে আসছেন। রাত হয়ে গেছে, তবুও বিয়ে বাড়িতে রাত বলতে কিছু নেই। রাত মানে আড্ডা দেওয়ার উত্তম সময়। অন্য সবাই আড্ডা দিতে চলে গেছে ইতিমধ্যে, শুধু ওরা ছাড়া। এত পথ এসে ভীষণ ক্লান্ত, এখন একটু হাত পা চড়িয়ে শুয়ে পড়লে বাঁচে। সবাইকে একে একে ঘর দেখিয়ে দিচ্ছেন মাহমুদা বেগম। বৃষ্টি আর নেহাকে এক রুম দেখিয়ে বলল, তোরা এটাই যা। বৃষ্টি মনে মনে বলল, এই রুমটায় তো সবসময় ভাইয়া থাকে, আজ তাদেরকে দিচ্ছে কেন মামি? তবে কি ভাইয়া সত্যিই আসবে না? বড় জায়ের কাণ্ড। পেছন থেকে বিরক্তি নিয়ে রুবি বেগম বললেন, এটা কি করলেন ভাবি? এটা তো নিখিলের ঘর, ছেলেটা এসে যদি দেখে ওর ঘরে অন্য কেউ, তখন রাগ করবে না? ওর তো নিজের ঘরে কারো থাকা পছন্দ করে না। মাহমুদা বেগম থমথমে কণ্ঠে বললেন, নিখিলই বলেছে এই রুমটা যাতে নেহাকে দেওয়া হয়। এখন বিয়ে বাড়ির মানুষজন বেশি, তাই নেহার সাথে বৃষ্টিও থাকবে। আর নিখিল রাগ কেন করবে? ওর বন্ধুরই তো ঘর দিয়েছি। এসব চিন্তা বাদ দিয়ে এসো রান্নাঘরে, মেহমান ভরপুর। কাজের লোকগুলা কাজ করছে কিনা দেখে গিয়ে। রাত 12টা, চারিদিকে আওয়াজ যেন ভালো। উফ, রাতে কেন এদের গান বাজনা করতে হবে? নিজেরা না ঘুমাক, অন্যদের তো দিবে নাকি? নেহা বালিশ কানে চেপে বলে উঠল, ও বৃষ্টির বাচ্চা, কি করে ঘুমাচ্ছিস তুই? এত আওয়াজ কেন করছে? এরা মাথা ধরে গেছে একদম। প্রেম করছি, ঘুমাচ্ছি না। নেহা বিরক্ত হয়ে উল্টো পাশ ফেলল। কানে তুলা গুজে বুঝতে পারলে ভালো লাগতো। সাব্বির সাথে ফারহান শুভকে থাকতে দিয়েছে। বেচারা সাব্বির বিরস মুখে মেসেজ পাঠালো জেরিনকে। জেরিন শুয়েছে মাত্র, তার পাশে জেবা, আইরিন। জেরিন মোবাইল উঁচিয়ে দেখলো সাব্বির কান্না ইমোজি পাঠিয়েছে আর লিখছে, এই দুজন দামড়া পোলার সাথে একা রেখে তোরা কেন চলে গেলি? এরা আছে এদের চাকরি বাকরির কথা নিয়ে, আমি বোর হচ্ছি। জেরিন হাসির ইমোজি সেন্ড করে যত রকমের ছিল সবগুলা। সাব্বির মুখ বাঁকালো, ইমোজি দিয়ে বলল, এর থেকে ভালো ছিল আমাদের সবাইকে এক ঘরে থাকতে দিলে, আমরা সবাই মেঝেতে ঘুমালেও শান্তি ছিল। জেরিন লাইট মেরে বলল, তা যা বলেছিস, এখন কিছু করার নাই, নাকের তুলো দিয়ে ঘুমা। বুঝলাম না ভাই, সবসময় মারার ধান্দা। আইরিন জেরিনের ফোন টেনে নিয়ে বলল, বাহ ভাই, প্রেম চলছে এদিকে। আইরিন বউ বাঁকিয়ে বলল, বাপরে, একঘরে থাকতে চাইছে, কে রে এই পচা কুমড়া? জেবা মোবাইলটা হাতে নিয়ে দেখলো, নিকনেম পচা কুমড়া। জেরিন বলে উঠল, সাব্বির এটা। যখন তখন তোরা যা তা ভাবিস। আইরিন বোঝানোর সুরে বলল, সাব্বির তো কি হয়েছে, ছেলে তো নাকি? জেরিন চোখ বড় বড় করে তাকালো, অবিশ্বাস্য সুরে বলল, মাথা খারাপ তোদের? সাব্বির আমার ভাই। জেবা বলল, হ্যাঁ তাই তো। আইরিন বলল, আপন তো নয়, এরকম ভাইগুলাই তাড়াতাড়ি বড় হয়ে যায়। জেরিন আর কিছু বলল না। এটাকে বোঝালো এখন কিছু বুঝবে না, তাই চোখ বন্ধ করে ঘুম দিল। রাত 1টা বাজে। বৃষ্টি ঘুমানোর জন্য লাইট অফ করলো। তখনই দরজায় টোকা পড়ল। বৃষ্টি জিজ্ঞেস করলো, কে? দরজা খোল।
বৃষ্টি ভাবলো হয়তো বড়রা কেউ। হেঁটে গিয়ে দরজা খুলতে চমকালো। নিখিল দাঁড়িয়ে হঠাৎ নিজের ভাইকে দেখে কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া তুমি? নিখিল ভিতরে ঢুকে বলল, যা মায়ের সাথে গিয়ে ঘুমা। এখন মা আমাকে জায়গা দিবে? ঘুমিয়ে গেছে নিশ্চিত। ঘুমায়নি, আমি বলে এসেছি তুই যাবি। এখন কথা না বাড়িয়ে যা। বৃষ্টি মোবাইল হাতে নিয়ে চলে গেল। নিখিল দরজা আটকে এসে বসলো নেহার পাশে। বালিশের নিচে এক হাত আর এক হাত কাঁথা খামচে ধরে ঘুমাচ্ছে। কিছু চুল এসে পড়েছে মুখে। নিখিলের মন চাইল এই সুব্রতম মায়াপুরীকে এখনই টুপ করে খেয়ে ফেলতে, না হয় পুরোপুরি নিজের ভিতর ঢুকিয়ে ফেলতে। কতদিন পর দেখছে এই মুখ, কতদিন ছুঁয়ে দেয় না। নিখিলের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। নেহা ওই দিন কি বলল? এগুলো রাগের মাথায়। আমি চলে গেলে যদিও সুখে থাকতে এমন কোথাও যাব যেখানে আমার মুখটা আপনাকে দেখতে হবে না। যার কাছে সুখে থাকবেন তার কাছেই থাকুন। ঘুমন্ত নেহাকে নিখিল শক্ত করে জড়িয়ে ধরল। ঘুমের মাঝেও নেহা নড়ে চড়ে উঠল। নেহার চোখ খোলার শক্তি নেই যেন। মনে হচ্ছে রোজকার মতো আজও নিখিলকে স্বপ্নে অনুভব করছে। মনে হচ্ছে নিখিল তাকে জড়িয়ে ধরেছে। নেহাকে আমার শান্তি শান্তি লাগলো। ভেতরটা ছেয়ে গেল মিষ্টি শীতলতায়। নেহা ঘুমের পরে নিখিলকে জড়িয়ে ধরল। ঘুমন্ত আদো আদো কণ্ঠে বলল, ফিরে আসুন প্লিজ। আপনাকে ছাড়া থাকতে আমার ভীষণ রকম কষ্ট হয় নিখিল। নিখিলের ঠোঁট জুড়ে প্রশান্তির হাসি। নেহার চোখে মুখে অসংখ্য চমুতে ভরিয়ে দিল। আমার তৃষ্ণা বেড়ে গেছে জান। এই তৃষ্ণা তুই ছাড়া কেউ মেটাতে পারবে না। তুই ভাবলি কি করে তোকে ছাড়া আমি খুশি থাকবো, সুখে থাকবো? সেদিন যদি কথা না বলতাম, কোনো দিন আসতেই তুই এখানে? একটা ঘাতার আমি। নিখিল নেহার কপালে গভীরভাবে উষ্ণ ছোঁয়ালো। চোখ বন্ধ করে বলে উঠল, ভালোবাসি জান, ভীষণ রকম ভালোবাসি। কথা দিচ্ছি আর কোনোদিন কষ্ট দিব না, কোনোদিন দূরে যাব না। সব কষ্ট ভুলিয়ে দেবো এবার, ভালোবাসায় মুড়িয়ে রাখবো। নেহা যেন আরও মিশে গেল নিখিলের সাথে। কতদিন পর এত শান্তির ঘুম হচ্ছে ওর। ঘুমন্ত নেহা এখনও জানে না তার শান্তির কারণ। দুজন মানুষের মনে আজ প্রশান্তি নিয়ে ভোরে ঘুম থেকে উঠল নিখিল। নেহাকে জাগালো না। ওঠার সময় হাসলো নেহা। এক হাতে জড়িয়ে ধরে আছে ওর শাক। নিখিল ধীরে ধীরে উঠে চলে গেল। বৃষ্টি তো খুশিতে রাতে ঘুম হয়নি। অবশেষে ভাইয়া আসলো। সকালে ঘুম থেকে উঠে দৌড় লাগালো জেরিনা সাব্বিরকে খবরটা দিতে। বৃষ্টি দেখলো নিখিল উঠোনে। তার মানে নেহা এতক্ষণ জেনে গেছে ভাইয়া এসেছে। ওর রিজেকশন কেমন হয়েছে দেখার জন্য জেরিন সাব্বির এক প্রকার টেনে টুনে নিয়ে আসলো। সাব্বির বারবার হাই তুলছে আর জিজ্ঞেস করছে, আরে বোন বলবি তো আগে কি হয়েছে, কে মরছে? বৃষ্টি বলে উঠলো, ভাইয়া এসেছে রাতে। জেরিন সাব্বিরের ঘুমটুম এক ছুটে পালিয়েছে। দুজন বলে উঠলো, সত্যি? তিনজন রুমে গিয়ে দেখলো নেহা এখনো ঘুমাচ্ছে। বৃষ্টি মিনমিন করে বলল, তাহলে কি নেহা জানে না ভাইয়া যে এসেছে? তাও আমি ডেকে তুলছি। জেরিন থামিয়ে দিয়ে বলল, না বলবি না, সারপ্রাইজটাও নিজে থেকে পেলে বেশি খুশি হবে। নিজ চোখে দেখা না পর্যন্ত আমরাও কিছু বলবো না। নেহার সাথে নিখিলের দেখা হয়নি এখনো। বাড়ির সবাই তো এখনো জানে না সে এসেছে। রাতে শুধু হামিদা বেগমকে বলেছে আর বৃষ্টি। সকালের খাবার খাওয়ার পরে সবাইকে টেনে উপরে উঠালো এক প্রকার। আর সন্ধ্যায় হলুদ। সকাল থেকে ওরা বিভিন্ন প্রোগ্রাম করবে ভেবে রেখেছে। এখন হবে ছেলে আর মেয়েদের আলাদা আলাদা টিম, গানের কলি খেলা। নেহা বিরক্তি নিয়ে দ্বিতীয় সারিতে বৃষ্টির পাশে বসলো। ফিস করে বলল, এসব খেলায় আমাকে এনেছিস কেন? তোরা খেল, আমি যাই। বৃষ্টি যেরুন রিকোয়েস্ট করে বলল, প্লিজ শুধু আমাদের জন্য। সাব্বির আজ না চাইতে বিপক্ষ দল। জেরিন এ নিয়ে তাকে 6 বার খোঁটা মেরেছে। সাব্বির বলে উঠল, বিশ্বাস কর আমি নিরুপায়। গানের লড়াইয়ে মেতে উঠেছে সবাই, কেউ কারো থেকে কম যায় না। প্রথম বিরক্ত লাগলো, নেহার এখন বেশ ভালো লাগছে। হাড্ডাহাড্ডি লড়াই নিচে একে একে সবার সাথে দেখা হচ্ছে নিখিলের মেজ মামি রুমি বেগম নিখিলকে দেখেই দৌড়ে আসলেন। গদগদ সুরে বলল, বাবা কখন আসলে? এই তো মামি রাতে। ঘুমিয়েছো কোথায়? ভাবিকে কত করে বললাম তোমার ঘরটা যাতে মেয়েটাকে না দেয়। রুমে ঘুমিয়েছি মামি, অসুবিধা হয়নি, আপনি ব্যস্ত হবেন না। রুমি বেগমকে পাশ কাটিয়ে চলে গেল এক প্রকার। মহিলা বেশি বকে। নিখিলের ছোটবেলার বন্ধু রোহান আরও কয়েকজন ছেলে প্যান্ডেলে ফুল লাগাচ্ছে। রোহান হুট করে বলে উঠল, এই যে রিনির চাচাতো বোনটা আছে না, ওটাকে কিন্তু আমার বেশ মনে ধরেছে, এবার পটাতে পারলেই হয়। তখনই নিখিল অধিক হ্রাসভরে কণ্ঠ বলে উঠল, ওটা আমার নজর দিবি না, চোখ উপড়ে ফেলবো। পরপর চমকে পেছনে তাকালো রোহান। নিখিলকে দেখে জড়িয়ে ধরে বলল, আরে নিখিল কখন আসলি? ভেবেছিলাম এবারও আসবি না তুই। আর কি বলছিলি তখন? এটাই, নেহা তোদের ভাবি, ওর দিকে তাকাইবিও না, হয়তো ভুলে যাব তোর আমার বন্ধু। সবাই ব্রুকুচকে তাকিয়ে বলল, তুই আর প্রেম? বিয়ে বউ হয় আমার, সবাই সাবধান। আচ্ছা ভাই, তাকাবো না।
এবার চল উপরে, মহল গরম হয়ে উঠেছে, এবার আমাদের যেতে হবে। শুভ কখন ডেকে গেছে, এদিকে আবার মেয়েদের গান গাওয়ার পালা। তাও এই পয়েন্টে পেলেই ওরা জিতে যাবে, না হয় ড্র। শর্তও আছে একটা, পুরো গান গাইতে হবে ত দিয়ে।